বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এ নাপলা পটলা বিরু, তাড়াতাড়ি মৃতদেহটা সয়ে যাবি, চল একটু গরম গরম চা খাই। হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি হয়ে যাবে। কত সময় আর লাগবে রে? ও ডোম ভাই, একটু হাত লাগাও না গো আমাদের সাথে। বাপ রে বাপ, তোমরা মরা পড়াতে এইছ নাকি রেস দৌড়াতে এইছো গো? দু তিনখানা গেরাম মিলে একখানা শ্মশান, সেখানে সকাল থেকে পরপর কত মরা আসছে, তোমাদের কোনো আঞ্জাদ আছে? অত তাড়াতাড়ি করতে পারবো না বাপু, ধৈর্য ধরতে হবে। এরপর আর ন্যাপলা পটলা বীরু কালী কেউই কোনো কথা বলে না। সবাই মিলে ধীরে সুস্থে সিধু ডোমের সাথে হাত মিলিয়ে মরা পোড়ানোর ব্যবস্থা করে। সমস্ত ব্যবস্থা হয়ে যাবার পর তারা সবাই মিলে শ্মশানের সামনেই একটা চায়ের দোকানে বসে চা খেতে। তাদের সাথে সেখানে গিয়েছিল আরো একজন, সে হলো হ্যাবলা। কই গো দাদা, আর দাও দেখিনি 5 কাপ চা আর 2টো করে বিস্কুট। এতটা পথ চলে আসতে খুব খিদে পেয়ে গেছে। আরে বসো বসো, এখনই দিচ্ছি। এ হচ্ছে নিতাইয়ের চায়ের দোকান, সবকিছু টাটকা, বুঝছো? টাটকা দুধে টাটকা চা। এরপর সবাই মিলে 2টো করে বিস্কুট আর চা খেতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা জোরে খটাস করে শব্দ হয়। তারপর হ্যাবলা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরা জেগে উঠেছে রে, আমায় খুদে গেল রে, বাঁচাও! ও কি গো, অমন করে চেঁচায় কেন? শ্মশানের নতুন বুঝি? হ্যাঁ, এর আগে কখনো মরা পড়ানো দেখোনি? হ্যাঁ গো, এই প্রথমবার এলো। হাবলা, ভয় পাস না। মরা পুড়লে শরীরে শিরা উপশিরা মাংসপেশি সবকিছুতে টান পড়ে, বুঝলি? তাই মরা অমন চিতের উপর সোজা হয়ে উঠে বসে, তখন তার উপর বাঁশ দিয়ে মরাটাকে ঠেলে শুইয়ে দিতে হয়। তাদের চা খাওয়া হয়ে গেলে চায়ের দাম মিটিয়ে দেয় এবং মরা পোড়ানোর সমস্ত পর্ব মিটে গেলে সেখান থেকে তারা বাড়ি ফিরে আসে। এরপর সন্ধ্যেবেলায় দুধওয়ালা লক্ষ্মণ সাইকেল চালিয়ে দুধ নিয়ে শ্মশানের ওই চায়ের দোকানের দিকে যায়। हाय के पाना बनारस वाला, जय के दूध बेचने वाला, भूत ना पकड़े हमको, लौट के प्रसाद चढ़ाएंगे राम जी को। ओए ओए কিরে লক্ষ্মণ, তুই রোজ রোজই একই গান গাস কেন রে? তুই কি আর কোনো গান গাইতে পারিস না? गाता हूँ, बहुत सारा गाना गाता हूँ, लेकिन इखाने ऐसे सब भूल जाता हूँ। लोजी लोजी, जल्दी दूध लिए लाओ तो। এরপর নিতাই একটা বড় পাত্র সামনে রাখে আর লক্ষ্মণ তাতে দুধ ঢেলে দেয়। अच्छा नीताई भैया, सुबह से लेके रात तक इस शमशान में चाय बिक्री करो, तुम्हें डर लगे ना? ধুর বোকা, ডর কিসের রে? এ হলো পবিত্র স্থান, স্বর্গে যাবার রাস্তা, বুঝলি রে? স্বর্গে যাবার রাস্তা, একদিন তুইও এই রাস্তা ধরেই যাবি। লক্ষ্মণ আর কোনো কথা বলে না, যেমনটি এসেছিল ঠিক তেমনটি করেই সাইকেল নিয়ে আবারও গান গাইতে গাইতে শ্মশান ছেড়ে বেরিয়ে যায়। এর পরের দিন ভোরবেলা, তখনও দিনের আলো পরিষ্কার করে ফোটেনি। বাপ রে বাপ, সারা রাত ধরে যা বৃষ্টি হচ্ছে আর এখনো পর্যন্ত থামার নাম নেই। যেন মনে হচ্ছে আজই গোটা গ্রাম বন্যায় ডুবে যাবে। আপন মনে কথা বলতে বলতে সিধু পথ ধরে শ্মশানের দিকে এগোতে থাকে। ব্যাপারটা কেমন হলো? আমি তো ঘরে বসে স্পষ্ট শুনলাম যে মরা নিয়ে লোকজনেরা আমার ঘরের পাশ দিয়ে গেল, তাহলে সামনে কাউকে দেখতে পাচ্ছি না কেন? তখনই হঠাৎ সিধু শুনতে পায় এক বৃদ্ধা গাছের তলায় বসে তাকে ডাকছে। ও বাবা, কে গো তুমি? একটু শুনবে? আমার বড় কষ্ট বাবা, একটু দাঁড়াও না গো। ও বুড়িমা, এই ঝড় বাদলে গাছতলায় বসে কি করছো গো? এমন বৃষ্টিতে ভিজছো, শরীর খারাপ করবে যে। আমার আবার শরীর, পথে পথে থাকি, ভিক্ষে করে খাই, মরি আর বাঁচি কিছুই এসে যায় না বাবা। আমার একটা কাজ যদি করে দাও তাহলে বলি। ও, বড় ঝামেলা ফেললে দেখছি।
এই ঝড় বাদলে তোমার আবার কি কাজ করতে হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এরপর সেই বৃদ্ধা ঝোলা থেকে একটি খাম বের করে সিধু ডোমের হাতে দেয়। তারপর বলে, এই যে বাবা, এই চিঠিটা, এতে ঠিকানা লেখা আছে। সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে? তেমন কিছু দরকারি কথা লেখা নেই, তবুও তুমি যদি ঠিকানাতে পৌঁছে দিতে পারো তাহলে খুব উপকার হয় বাবা। আচ্ছা দাও, তাড়াতাড়ি দাও, আমাকে আবার শ্মশানে পৌঁছতে হবে। সিধুর চিঠিটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে শ্মশানের দিকে এগোতে থাকে। তখন হঠাৎ তার মনে হয়, ব্যাপারটা কেমন হলো? এত ঝড় বাদলের মধ্যে চিঠিটা যখন আমাকে দিল তখনও চিঠিটা ভিজে ছিল না, এমনকি এখনো এত বৃষ্টিতেও চিঠিটা ভেজেনি কেন? এরপর সিধু পিছন ফিরে তাকিয়ে দেখে সেই বুড়িটা গাছতলায় নেই। তখন সিধুর ভারী অবাক লাগে, কিন্তু সে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। কয় গো, কারা মরা নিয়ে আইছ? কোথায় গেলে গো? আরে এসো তাড়াতাড়ি, বৃষ্টি থেমে গেছে, এই সময় চিতেটা সাজিয়ে ফেলি। কিন্তু সেখানে কেউ কোথাও নেই, কারোর সাড়া পাওয়া গেল না। তখন সিধু মনে মনে কি একটা ভাবলো। তারপর তাড়াতাড়ি করে একটা মশাল জ্বালিয়ে সেই মশালের আলোয় চিঠিটা খুলে পড়তে লাগলো। বাবা যতীন, আমাকে নিয়ে তোমাদের যে কষ্ট, যে সমস্যা হচ্ছিল, তার হাত থেকে মুক্তি দিতেই আমি পথে বেরিয়ে পড়েছিলাম। চেষ্ট কায়দা করে কথা ঘুরিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর সবাই সেখান থেকে চলে গেলে সিধুও জঙ্গলের দিকে হাঁটা দেয়। আর জঙ্গলে পৌঁছে মেয়ে, ও মেয়ে, কোথায় গেলে তুমি? আরে বেরিয়ে এসো, ওরা চলে গেছে। তখন সিধুর ঠিক পিঠের দিক থেকে কেউ যেন বলে ওঠে, এই যে মশাই, তখন বললাম না আমার নাম কণিকা? তাহলে এই মেয়ে করছো কেন শুনি? ও ও একবার শুনলে অত মনে থাকে নাকি? আর এমন ভূতের মতো ফিসফিসিয়ে বলছো কেন পিছন দিক থেকে? ভয় পেয়েছো বুঝি? ভূতের ভয়? মোটেই না, ভূতের ভয় পেতে যাবো কেন? হ্যাঁ, এই শ্মশানে সেই ছোট্টবেলা থেকে মরা পুইরে পুইরে নিজের মরারই বয়স হয়ে গেল। বালাই ষাট, তুমি মরবে কেন? তাহলে তোমার বউ বাচ্চার কি হবে শুনি? কি বউ বাচ্চা? আরে ওসবের কোনো পার্টি নেই গো আমার। যার নিজের বাপ মারি কোনো পরিচয় জানা নেই, তার আবার বউ বাচ্চা। এইভাবে কথা বলতে বলতে রাত প্রায় তখন শেষের দিকে, বৃষ্টিও থেমে গেছে। তখন হঠাৎ সিধু, সিধু, আরে মুখ পুরা বেটা ছেলে, গেলি কোথায়? যাচ্ছি গো কালিদা। তুমি যাও, আমি এখানেই লুকিয়ে থাকবো, তবে আমার কথা কাউকে বলো না জানো? তারপর সকাল থেকে প্রায় সারাদিনই সিধু ডোম শ্মশানে মরা পোড়ানোর কাজে ব্যস্ত থাকে আর মনে করতে থাকে কণিকার কথা। কে জানে কোথায় গেল মেয়েটা? সারাদিনে তো একবারও এলো না। কি করছে, কি খাচ্ছে, কে জানে? এরপর রাতের দিকে যখন সিধু রান্না শেষে দুটো আলু সেদ্ধ ভাত নিয়ে বসেছিল, তখন এই যে মশাই, একা একা খাওয়া হচ্ছে, আমায় দেবে না? এদিকে আমি যে কাল থেকে উপোস করে আছি। তুমি খাবে? এই নাও, এই নাও, এই নাও, তুমিও খাও। কিন্তু আমি যে ডঙ্গ, আমার দেওয়া খাবার তুমি খাবে? কণিকা সিধুর পাত থেকেই ভাত খেতে খেতে বলে, আমার আবার জাতপাতের বিচার, যে সারাক্ষণ হাওয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার আবার বিচার। মানে এসব কি বলছো গো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে বাবা, দিনের আলোয় বেরোতে পারছি না, পাছে লোকে চিনে ফেলে, আর রাতের আধারে লুকিয়ে তোমার কাছে আসতে হলো, এই কথাই বলছি আর কি। তাহলে বেশি করে খাও, বেশি করে খাও, পেট ভরে খাও, নইলে দিনের বেলাতে তো তুমি খেতে আসতে পারবে না।
এইভাবেই দিন কাটতে থাকে। কি করি? ভয় নেই বাবা, এই তো আমি আছি। তোমার নিতাই ভাইয়া নিশ্চয়ই এখনই এসে পড়বে। ফিরে যেও না। দুধ না পেলে সে সকলের জন্য চা কিভাবে বানাবে? আপনি কে আছেন মাঝি? এখানে একা একা কি করছেন? একা কোথায়, এই তো তুমি সাথে রয়েছো। আচ্ছা, ওইদিকে একজন শুয়ে রয়েছে দেখতে পাচ্ছো? ভালো করে দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারছি গাছের তুলায় কেউ শুয়ে আছে। হ্যাঁ বাবা, ও 5 দিন ধরে কিছু খেতে পারেনি। ওর মুখে একটু দুধ দিতে পারো। একই বয়স্ক, তার উপর অসুস্থ, হাঁটা চলার ক্ষমতাটুকু ওর নেই। জরুর দিবে, ইতে সমস্যা কোথায়? আমি আভিজাকে উনাকে দুধ পিলাকে আসছি। কিন্তু লক্ষ্মণ তার কাছে পৌঁছে দেখে যে সে আর কেউ নয়। এতক্ষণ ধরে যে বৃদ্ধা তার সাথে কথা বলছিল এখানে সেই মরে পড়ে আছে। আর এই দেখে লক্ষ্মণ, আরে বাপ রে, মার গয়া রে লক্ষ্মণের হাত থেকে দুধের ঘটি পড়ে গেলেও দুধ গড়িয়ে সেই বৃদ্ধার মুখের দিকে চলে যায়। ততক্ষণে সেখানে এসে পৌঁছায় নিতাই ও সিধুডোম আর তার সাথে যতীন। নিতাই ও সিধুডোম লক্ষ্মণকে তুলে বসায় আর যতীন, মা, আমায় ক্ষমা করো মা। তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি মা। তোমার এই সন্তানের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে আজ এই পৃথিবী ছেড়েই চলে গেলে মা। মা, আমি এখন কি করব? কি করে বোঝাবো যে আমি তোমায় খুব ভালোবাসি মা। মা, সিধুডোম শ্মশানে মরা পোড়ায়। একদিন রাতের বেলায়, তখন প্রায় 9টা বাজে, সে নদীর পাড়ে একটু অন্যমনস্কভাবে বসেছিল। হঠাৎ সিধু, এই সিধু, কোথায় যে যায় ছেলেটা? ইনি কালীপদ, অর্থাৎ সিধুডোমের কালিতা। শ্মশানে মরা এলে ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট মেলানো, মৃতের নথি লিখে রাখাই এনার কাজ। কালিদার ডাক সিধুর কানে যেতেই সে ছুটে আসে। কালিদা, ও কালিদা, বলো কি বলছো? শোন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি, বুঝলে? সে কি এই সময় বাড়ি যাচ্ছ? কোনো মরা এলে, তার উপর আকাশে যা মেঘ করেছে। মরা এলে তুই আমায় ডেকে নিয়ে আসবি। আমি চললাম। এই বলে কালীপদ সেখান থেকে চলে যায়। সিধু একলাই বসে থাকে শ্মশান ঘাটে। সে ছোট থেকে এই শ্মশানেই বড় হয়েছে, এখানেই তার খাওয়া দাওয়া, বলা যায় এটাই তার বাড়ি। কালিদা বাড়ি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। হ্যাঁ, কি জোর বৃষ্টি নামলো রে বাবা। ওহো, হ্যাঁ, এখন আর কোনো মরা আসবে বলে মনে হচ্ছে না। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ওরে, এবার মরাটা এখানে রেখে তাড়াতাড়ি কোনো ছাউনির তলায় চল। যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে তো কোনো চিতাই চলবে না। ঠিক বলেছো দাদা, বৃষ্টি থামলে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে লোকগুলো ছাউনির খোঁজে এদিক ওদিক চলে যায়। তারপরই বৃষ্টির বেগ আরো বেড়ে যায়। ঘন ঘন বাজ পড়তে থাকে, শোঁ শোঁ শব্দে প্রবল ঝড় ওঠে। এদিকে তখন সিধুডোম সেই ঠান্ডা আমেজে তার চালা ঘরের দাওয়ায় বসে একটু ঝিমিয়ে। কে তুমি? এই এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে শ্মশানে কি করছো? আমার নাম কণিকা, ওরা আমায় মৃত ভেবে পোড়াতে এনেছে। তুমি ওদের তাড়িয়ে দাও, নইলে ওরা যে আমাকে পুড়িয়ে দেবে। আমায় বাঁচাও, বাঁচাও আমাকে। এই কথা বলেই মেয়েটা ছুটতে শ্মশানের পাশের জঙ্গলের দিকে চলে গেল। এই মেয়ে শোনো, এই শোনো, এদিকে শোনো বলছি। এরপর বৃষ্টি থেমে যেতে সিধু তার চালা থেকে বেরিয়ে সেই মরার খাটিয়ার কাছে যায়
আর সেখানে এই যে ভাই, এখান থেকে ডেড বডিটা কোথায় গেল বলো তো? ভারী মুশকিল হলো দেখছি। শিয়াল কুকুরে আবার টেনে নিয়ে যায়নি তো? মরাই ছিল নাকি জ্যান্ত মানুষকে মরা সাহায্যে এনেছিলে? ভাই, কি আজে বাজে কথা বলছো? কেষ্টদা, এখানে আর দাঁড়িয়েও না, চলো পালাই। ওই মরা শিয়ালেই নিয়ে যাক আর কুকুরেই নিয়ে যাক, আপদ তো বিদায় হয়েছে। চলো এখান থেকে। ঠিক বলেছিস তো। এই চল চল, আশপাশটা একটু খুঁজে দেখি। এইভাবেই কেষ্ট কায়দা করে কথা ঘুরিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তার কিসে ভালো থাকবে, আনন্দে থাকবে, সেটাই আমি বরাবর দেখেছি। মা হিসাবে কোনো দিনই কোনো কিছুই তোমার কাছ থেকে চাইনি, তবে আজ একটু তোমার হাতের আগুন চাইছি। এই চিঠি পাওয়া মাত্রই যদি চিঠির বাহকের সাথে চলে আসতে পারো, আমি তোমার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার মা। এ কেমন ছেলে গো? হ্যাঁ, মা থাকতে মাকে দেখলো না? ওরে ওরে, আমাকে জিজ্ঞেস কর। যাদের বাপ মা পরিচয় কিছুই থাকে না, তারা কতটা নিঃস্ব। তোদের কাছে বাপ মা থাকা মানে তো গোটা পৃথিবীতে তোরা মস্ত বড় রাজা রে। আমাকে এখনই এই চিঠির ঠিকানায় পৌঁছতে হবে। এই কথা বলে সিধু ডোম দৌড়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। আর ওই পথ ধরে লক্ষ্মণ দুধওয়ালা প্রতিদিনের মতোই শ্মশানের নিতাইয়ের চায়ের দোকানে দুধ দিতে যাচ্ছিল। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।